বিয়ের আসরে 3বার কবুল বলেই উঠে চলে গেল শুদ্ধ ভাইয়া। বধূ বেশে ঘরে বসে আছি আমি, তবুও বাইরের কোলাহলে বেশ বুঝতে পারছি কি ঘটেছে। আমার চারপাশে বসে থাকা কাজিনগুলো কেউ কেউ সবটা বুঝেও কথা ঘোরাতে ব্যস্ত, কেউ বা না বুঝে এর মুখ চাওয়াচাই করছে। মেজমার রুমে ঢুকেই মরা কান্নার স্বরে বলল, ইনসুরে শুদ্ধ চলে গেছে রে। স্বাভাবিকভাবেই শক্ত হয়ে বসে রইলাম আমি। রুমের বাকি সবাই অবাক হওয়ার পর্ব শেষ করে বলাবলি করতে লাগলো। আমার দুর্ভাগ্য, পোড়া কপাল, এসব আরও কত কি। সবটা কানে আসলেও কিছুই মনে হলো না আমার। কিছুক্ষণ পরেই সেজ কাকু এসে মেজমাকে বললেন, এভাবে বলছেন কেন ভাবি? শুদ্ধ বিয়ের আসর থেকে চলে গেছে, পৃথিবী থেকে না। আর ও ওর দায়িত্ব করেই বেরিয়ে গেছে, কবুল বলা শেষেই বেরিয়েছে। দায়িত্ব কতটা সহজ শোনায় এই শব্দটা। এই শব্দটার মান রাখতেই হুজুর এসে কবুল বলতে বলার সাথে সাথেই গড় গড় করে বলে দিয়ে নিজের তকদিরকে স্বীকার করে নিলাম আমি। আজ থেকে আমি শুদ্ধ ভাইয়ার মতো একটা জঘন্য লোকের বউ। আর এ সবটাই হয়েছে আমার আব্বুর স্বেচ্ছায়। দায়িত্ব পালন করেছি আমি তার প্রতি, নিজের জীবনটাকে ওই ঘৃণ্য মানুষটার সাথে জড়িয়ে। অবশ্য আমার দিক থেকে যতটা সম্ভব বিয়েটা ভাঙার চেষ্টা করেছিলাম আমি। বয়োজ্যেষ্ঠ দিদুনকে বলেছিলাম আব্বুকে বোঝাতে, দরজা লক করে ভয়ও দেখিয়েছিলাম। কষ্ট পাচ্ছি সেটাও বুঝিয়েছি, বিয়েতে অমত আমার তাও বুঝিয়েছি, কিন্তু কোনো কিছুতেই মন গলেনি আব্বুর। বিদায়ের সময় আমাকে বাসার বাইরে ফুল দিয়ে সাজানো একটা গাড়ির সামনে দাঁড় করানো হলো। ছোট বোন ইরাম এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে ধরে শান্ত গলায় বললাম, দোয়া রইল তোর জন্য ইরু, তোর কপালটা যেন আমার মতো না হয়। আমি যেখানেই থাকি না কেন সব সময় দোয়া করে যাব তোর জন্য। ভালো থাকিস বোন আমার। এক পলক সবার দিকে তাকালাম। আমি বাদে বাকি সবার চোখে অশ্রু, যেমনটা হয় মৃত ব্যক্তিকে খাটিয়ায় করে কবর দিতে নিয়ে যাওয়ার সময়। মৃত্যু তো আমার হয়েই গেছে। আব্বু ইচ্ছা করেই দুনিয়াতে জাহান্নাম আমার নিবাস ঠিক করে দিয়েছেন। তার দিকে তাকিয়ে দেখলাম শব্দ না করে পাথরের মতো দাঁড়িয়ে কাঁদছেন উনি। এগিয়ে গিয়ে বললাম, আপনার কথাকে কোনো দিনও অগ্রাহ্য করিনি আমি, আজও করলাম না। হয়তো যা ভালো মনে করেছেন সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য। চোখ বন্ধ করে সবটা মেনে নিলাম আমি, কিন্তু আফসোস শুধু একটাই, আপনার এমন সিদ্ধান্তের কারণটাই জানলাম না আমি। কিন্তু আশা করি এবার আপনি খুশি হয়েছেন, আর আপনার খুশিতেই আমিও খুশি। তাই আজ আমিও অনেক খুশি। এই জীবনে আর আপনার কোনো কথাই রাখতে পারবে না ইনসিয়া, কারণ জীবন বলে ওর আর কিছুই নেই। আজকে আপনার একটা সিদ্ধান্তে ওর মৃত্যু হয়েছে। আসছি আমি। ওহ না না, ভুল বললাম, চললাম। ভালো থাকবেন। আব্বু হু হু করে কেঁদে দিলেন। হাত বাড়িয়ে হয়তো বুকে টেনে নিতে যাচ্ছিলেন আমাকে। সেই সুযোগই দেইনি আমি, সরে এসেছিলাম। আম্মু দম মেরে বসে আছে, তারও চোখের পানি অবাধে ঝরছে, কিন্তু চেহারা থমকে আছে। বড়মণি বারবার করে আম্মুকে জোরে জোরে কাঁদার জন্য ধাক্কাচ্ছে, কিন্তু আম্মু ওভাবেই আছে। চোখ সরিয়ে পিছনে ফিরে সাজানো গাড়িটার দিকে তাকালাম। সেজ কাকু আব্বুর হাত মুঠো করে বললেন, ভাইরে, তোর মেয়েকে আমি রাজকন্যা করে রাখবো, কোনো কমতি রাখবো না ওর। তুই দেখিস, সব ঠিক হয়ে যাবে। তুই যা করলি তা বিফলে যাবে না, খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে, দেখিস। গাড়ির লুকিং গ্লাসে দু ভাইয়ের মহামিলনের দৃশ্য দেখে তাচ্ছিলের হাসি ছাড়া আর কিছুই বেরোলো না ভেতর থেকে। আব্বু সেজ কাকুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ঘাড় ঘুরিয়ে গাড়িতে লাগানো একটা গোলাপ ছুঁয়ে দিলাম আমি। জীবনে কি গ্রহণ করলাম আমি? আদৌ কি একটা গোলাপের কোমলতা, নাকি তার কণ্টকের আঘাত? এসব হওয়াটা কি খুব জরুরি ছিল? কি দোষ ছিল আমার? আমি কেন, বা আমার জন্য শুদ্ধ ভাইয়া কেন? ইনসু, ভেতরে ওঠো। সেজ কাকু গাড়ির দরজাটা খুলে দিলেন। তার দিকে তাকিয়ে চুপচাপ ভিতরে উঠে বসলাম। ওপাশের জানালা দিয়ে ফুফাতো বোন জিনাত আপু মুখ বাড়িয়ে বলল, ইনসু, আমি আসতে চাই তোর সাথে। যে জাহান্নামে আমি যাচ্ছি তার নিতান্তই আমার ভাগ্যের দোষ, তুমি কেন তাতে জড়াবে? এসো না আমার সাথে। কিন্তু ইনসু। কেউ আসবে না আমার সাথে। চেঁচিয়ে বলায় জিনাত আপু কিছুটা ঘাবড়ে গেল। মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখিস ইনসু। গাড়ি ছেড়ে দিল। সবাই আরো জোরে জোরে কাঁদছে। গাড়ির জানালার কাঁচটা তুলে দিলাম আমি। শক্ত হয়ে বসে রইলাম। নিজের অবস্থা নিয়ে নিজের উপরই হাসি আসছিল আমার। মাত্র 4 দিন আগেই বের হওয়া মেডিকেল পরীক্ষায় প্রথম সারির মেডিকেলে চান্স হয়ে গিয়েছিল আমার। সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ, মেডিকেল করিডোরে বারবার রাউন্ড দেওয়ার স্বপ্নগুলো সবে মাত্র বাস্তবের রং পেতে চলেছিল আমার। ঠিক সেই মুহূর্তেই শুদ্ধ ভাইয়া আমার জীবনটা শেষ করে দিলেন। অবশ্য ওনাকে সম্পূর্ণ দোষ দেওয়াও চলে না।
আমার নিজের আব্বুই এসবের মূল কারণ। সবটা দিয়ে আমি তার ইচ্ছা পূরণের সদা প্রস্তুত ছিলাম। হয়তো তারই দামটা এভাবে দিতে হলো আজ আমাকে। বড়লোক বাবার টাকায় বিগড়ে যাওয়া সন্তান হিসেবে খ্যাত লোকটা আজ আমার বর। শুদ্ধ ভাইয়াকে নিয়ে এই 3 বছরে কোনো ভালো কথা কারো মুখেই শুনিনি। তার আগে অবশ্য সবটা উল্টোই ছিল, কিন্তু জানি না কি হয়েছিল। এই 3 বছরে তো শুনেছি শুধু তার অপকর্মের কথাগুলো। নিজের খামখেয়ালি মতো চলা, টাকা উড়ানো, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, এমনকি জেল ফেরত আসামি হিসেবেও এ পরিবারের কাজিন সমাজ চেনে ওনাকে। আমিও তেমনটাই জানি, তাই সবার মতো প্রচণ্ড ঘৃণা তার প্রতি আমারও। কিন্তু এই মানুষটাই এভাবে আমার জীবনে জড়িয়ে যাবে কোনো দিনও ভাবিনি আমি। হুট করে 2 দিন আগে কাকু বাসায় চলে আসে। পরদিন সকালেই জানতে পারি একদিন পরই নাকি আমার সাথে শুদ্ধ ভাইয়ার বিয়ে। কারণ জিজ্ঞাসা করলে আব্বু বলেছেন তার সিদ্ধান্ত, এটাই নাকি বড় কারণ। কিন্তু উনি নিজেও 2 দিন আগে অবধি শুদ্ধ ভাইয়াকে পছন্দই করতেন না। কি এমন হয়ে গেল যে সুজু কাকু বাসায় আসতেই তার ধ্যান ধারণার পরিবর্তন হলো? সারা দিন দরজা লক করে রুমে বসে কেঁদেছি আমি। সবাই অনেক ডাকাডাকি করেছিল, খুলিনি দরজা। বিয়েটা যখন আব্বুর সিদ্ধান্ত হবে তবে সেটাই হবে। কেঁদে কেঁদে নিজেকে অনেক সান্ত্বনা দিয়েছি। তাছাড়া এটা ছাড়া কোনো উপায়ও ছিল না আমার। সন্ধ্যায় জিনাতাপুর গলা শুনলাম, এই একজন মাত্র মানুষ যে আমাকে বোঝে। আজ তো আম্মুও আব্বুর চিন্তায় আমাকে সান্ত্বনা দিতেই ভুলে গেছে। আব্বু হার্ট পেশেন্ট, কোন দিক সামলাবে আম্মু তা হয়তো বুঝতে পারছে না। জিনাতাপুর কোলে মাথা রেখে কাঁদলে আর একটু শান্তি পাবো, এমনটা ভেবে যেই না দরজা খুলেছি, কেউ একজন সাথেই ঝড়ের বেগে রুমে ঢুকে দরজার সাথে চেপে ধরলো আমাকে। এক হাতে মুখ চেপে ধরে আরেক হাতে আমার কোণের উপরে ধরে দরজার সাথে আটকে রেখেছে আমাকে। চোখ তুলে তাকাতেই ভয় বিস্ময় দুটোই কাজ করতে লাগলো আমার। শুদ্ধ ভাইয়া 3 বছর আগে যখন এই বাসায় এসেছিলেন উনি, চেহারায় এক অন্যরকম স্নিগ্ধতা দেখেছিলাম। কেন জানি না তাকে বরাবরই ভয় করতো আমার অন্যান্য ভাই বোনদের চেয়ে। হয়তো উনি বাসায় কম আসতেন তাই। কখনো বাঁকা হেসে তাকিয়েছেন আমার দিকে, আবার কখনো বা কথা বলার চেষ্টা করেছেন আমার সাথে। কিন্তু আমি ভয়ে কথা বলতাম না, পালিয়ে পালিয়ে চলতাম তার থেকে, তার চোখগুলো এড়িয়ে। কিন্তু আজকের পরিস্থিতি, কাল নাকি এই মানুষটার সাথেই আমার বিয়ে। চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচেও কালো দাগ, চেহারাতেও রয়েছে বিষণ্ণতা। চোয়াল রাগে শক্ত করে রেখেছেন উনি, কিন্তু অতিরিক্ত ফর্সা চেহারায় একরাশ রাগ কোনো অংশে লেগে থাকা ক্লান্তিকে ছাপিয়ে গেছে। অফ হোয়াইট শার্টটার বুকে বগলে ঘেমে ভিজে আছে কিছুটা, হাতা কোনোই অবধি ফোল্ড করে রেখেছেন। মানুষটা বেশ লম্বা বলে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার দিকে, কপালের চুলগুলো নড়ছে তার। শুধু ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, কোন সাহসে তুই সারাদিন দরজা লাগিয়ে রেখেছিলি? চমকে উঠলাম আমি। এই মানুষটা এর আগেও কথা বলার চেষ্টা করেছে আমার সাথে, তুই করেই, কিন্তু আজকের কথায় কেন এত অধিকার বোধ তার? আমি শুধু নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছিলাম। ভয় পাই ওনাকে আমি। তার উপর এতটা কাছে দাঁড়িয়েছেন উনি যে দম বন্ধকর পরিস্থিতি হয়েছে আমার। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, দরজা লাগিয়েছিলি কেন? কথা তো বলতেই দিচ্ছেন না উনি, মুখ আটকে রেখেছেন, আবার প্রশ্নও করে চলেছেন। শুধু নড়াচড়া করা ছাড়া আর কিছুই করার নেই আমার। উনি আরো কাছে এসে দাঁত কিরমিরিয়ে বললেন, কথা বল। এই রাস্তায় কিভাবে এসেছি আমি জানি, খবরদার আর ডাক বাড়াবে না আমার। বল, দরজা লাগিয়েছিস কেন? অবাক হলাম আমি। আমার জন্য এতটা হাইপার হবার কি আছে ওনার? উনি এভাবে ঢাকা থেকে রাজশাহী এসেছেন কেন আমার জন্য? উফ, না, এসব ভাবাও মানায় না আমাকে। জানি না কোথা থেকে সাহসের সঞ্চার হলো আমার। তার হাত এক ঝটকায় মুখ থেকে সরিয়ে দিয়ে ধাক্কা লাগালাম তার বুকে। কিছুটা পিছিয়ে নিজেকে সামলে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন আমার দিকে। তার চাহনি দেখে ভয়ে কাঁপছি আমি, তবুও একটা শুকনো ঢোক গিলে বললাম, আমার ইচ্ছা। আপনি কোন সাহসে ছুঁয়েছেন আমাকে? রুমে ঢোকার সাহস হলো কি করে আপনার? শুধু ভাইয়ার চাহনির পরিবর্তন হলো, রাগী চেহারায় নমনীয়তা চলে এলো হঠাৎ। ধূপ করে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়লেন উনি। মাথার চুলগুলো টেনে পিছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলেন। আমি শুধু চেয়ে চেয়ে দেখছি ওনার কাজগুলো, বোঝার চেষ্টা করছি এরপর কি করবেন উনি। চোখ খুলে মেঝের দিকে তাকিয়ে উনি বললেন, বাসা কি হচ্ছে বল। কি হয়েছে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আপনারা সবাই মিলে খেলছেন আমাকে নিয়ে। তারা কথা ছাড়, রাইট নাও সোজাভাবে বল, বাসায় কে তোকে কি বলেছে? রাগ হলো আমার।
লোকটা সব জেনেও এভাবে প্রশ্ন করছে কেন আমাকে? কিছুটা রাগ প্রকাশ করার প্রয়োজন আমারও আছে, নইলে শ্বাস আটকে মারা যাব আমি। বললাম, নাটক করছেন? জানেন না সেজু কাকু কি বলে চলেছেন? জানেন না আমার আব্বুকে তিনি অহেতুক ভয় দেখিয়ে কথা আদায় করিয়েছেন? জানেন না কাল আমার আর আপনার জীবনে বিয়ে নামক ছেলে খেলা করতে চলেছে? জানেন না আপনার মতো মানুষের সাথে জড়িয়ে কাল আমার জীবনটা নষ্ট হতে চলেছে? এতগুলো কথা একদমে বলে তার আঁতকে ওঠা রিয়াকশনটা দেখে নিজেও কিছুটা পিছিয়ে গেলাম। উনি এমনভাবে তাকালেন আমার দিকে যেন কিছুই জানেন না উনি। তারপর নিচ দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বললেন, যা ভেবেছিলাম তাই হলো। এটা আমাকে কান পেতে শোনার চেষ্টায় ছিলাম আমি। উনি নিচের দিক তাকিয়ে শান্ত গলায় বললেন, কাল তুই কবুল বলবি না? বিস্মিত না হয়ে পারলাম না আমি। আকাশ থেকে পড়ার সময় অবাক হওয়া যাকে বলে। কোনো কারণে আমার একটা ভ্রম ছিল। ভেবেছিলাম হয়তো উনি বিয়েটাতে রাজি আছেন। কেন ভেবেছিলাম তা আমি নিজেও জানি না, কিন্তু উনি তো আমাকে কবুল বলতে মানা করছেন। তার মানে উনি নিজেও চান না এই বিয়েটা হোক। শুধু ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে ধমকে বললেন, শুনিসনি কি বলেছি? তুই কাল কবুল বলবি না। বল বল যে ঠিক আছে, কবুল বলবো না আমি, বল। মাথা নিচু করে ধীর গলায় বললাম, বলার সুযোগ থাকলে আজই বলে দিতাম, কিন্তু আমি নিরুপায়। আব্বু অসুস্থ, ওনাকে এখন কোনো বিষয় নিয়ে। শুধু ভাইয়া তেড়ে এলেন আমার দিকে, হাত বাড়িয়েও তিনি নিজের মাথার চুলগুলো টানতে টানতে বললেন, যা হয়, যার যা হয় তাই হোক, তোকে বিয়ে করবো না আমি। এই বিয়ে হবে না কোনোভাবেই না। এবার আমি তার চোখে চোখ রেখে শক্ত গলায় বললাম, তাহলে কাকুকে বলছেন না কেন আপনি? আপনি কেন মানা করছেন না? বলে দিন না বিয়ে করবেন না, আপনারও ইচ্ছে পূরণ হবে আর আমিও বেঁচে যাব। শুদ্ধ ভাইয়া আবারও রাগ নিয়ে তাকালেন আমার দিকে। দুপায়ে এগোলেন উনি। আমি দম আটকে পিছিয়ে আবারও দরজায় লেগে গিয়েছি। রাগে ওনার কপালের রগগুলো দেখা যাচ্ছে। ওভাবেই রেগে আঙুল উঁচিয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না, কান খুলে শুনে রাখ। তুই কাল বিয়ের আসরে থাকবি না, কোনো বিয়েতেই হবে না। শুধু ভাইয়া পায়ের কাছে বসে গেলাম আমি। পা ধরতে গেলেই উনি পিছিয়ে গেলেন। ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে। চোখের জল আটকে না রেখে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ শুদ্ধ ভাইয়া, আমি চাই না এই বিয়ে করতে। আমার সামনের স্বপ্ন পূরণের সময় বিয়েতে জড়াতে চাই না আমি এখন। আপনি মানুষটা কেমন তা জেনেও আপনার সাথে তো নয়ই। এটুকু দয়া করুন প্লিজ। কাকুকে বলুন না এই বিয়েটা আটকাতে। আব্বুকে মানা করতে পারবো না আমি, উনি অসুস্থ। প্লিজ বিয়েটা আটকান প্লিজ। শুদ্ধ ভাইয়া মলিন দৃষ্টিতে তাকালেন আমার দিকে, বললেন, কান্না থামা। চোখ মুছে উঠে দাঁড়ালাম আমি। উনি বললেন, আমার মতো কাউকে জীবনে জড়াতে হবে না তোকে। তো পালিয়ে যা, না তো আজকের মধ্যে ছেলে জুটিয়ে তাকে বিয়ে করে নে। আমি সব রকমের সাহায্য করবো তোকে। রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল আমার। এগুলোর কোনোটাই আমার পক্ষে সম্ভব না। এগুলো করলেও আব্বু কষ্ট পাবেন। এই বিয়ে আটকানোর একমাত্র উপায় হচ্ছে কাকুর মানা করা। শুধু ভাইয়া নিজেও এটা বুঝতে পারছেন, তবুও এইসব বলছেন। জোরে শ্বাস ফেলতে ফেলতে বললাম, এগুলো কোনোটাই সম্ভব না আমার পক্ষে। কেন বুঝছেন না আপনি? আপনি কাকুকে বলুন না। যা। পারবো না। কেন? তোকে বলবো না, বিয়েটা হবে না কাল। তুই বোবা হয়ে যা, যাতে কবুল বলতে না পারিস, নয়তো আঙুলে ব্যান্ডেজ কর যাতে রেজিস্ট্রিতে সাইন করতে না পারিস। যা করার কর, কিন্তু কাল বিয়েটা যেন না হয়। কালকে বিয়েটা যেন কোনোভাবে না হয়, বুঝেছিস? আব্বুর মান সম্মানের বিষয়, নইলে উপায় থাকলে সুইসাইডই। কথা শেষ করার আগেই শুদ্ধ ভাইয়া গলা চেপে ধরলেন আমার মুখের উপর মুখ এনে বললেন, ডোন্ট ইউ ডিয়ার, আগুন লাগিয়ে দেব এই শাহনাজ মঞ্জিলে, শেষ করে দেব সব। শ্বাস আটকে আসছিল আমার। শুদ্ধ ভাইয়া আমাকে ছেড়ে দিলেন। খুব খুব করে কাশি শুরু হয়ে গেছে। উনি পানির এক গ্লাস এগিয়ে দিলেন আমার দিকে আর কড়া গলায় বললেন, এটা শেষ কর, আর বিয়ে ভাঙার জন্য যে বিমানের চেয়েও দ্রুত মাথা চালা। কাল বিয়ে হবে না মানে হবে না, দ্যাটস ফাইনাল। সে দুটো লাইন উনি এতটাই জোরে বলেছেন যে আমি চমকে উঠলাম। কথাগুলো বলেই দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। জিনাতাবু ভিতরে আসার আগেই আবারও দরজা লাগিয়ে হু হু করে কান্না শুরু করে দিলাম আমি। এই তো ভাগ্য, যার সাথে বিয়ে সে মানুষটা কতটা খারাপ নিজ চোখে দেখে নিলাম 3 বছর পর। গায়ে হাত তুলেছে সে মানুষটা অবশ্য নিজেও চায় না বিয়েটা হোক। আমার পড়াশোনা, আমার স্বপ্ন, জীবনের কোন পথে এগোচ্ছি আমি। গাড়ি ব্রেক করতেই বর্তমানে ফিরলাম। কেউ একজন দরজা খুলে মিষ্টি আওয়াজে বলল, এসো ভাবি, বাইরে এসো। নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলাম আমি। অনেকগুলো মানুষের বাসায়, কিছু চেনা মুখ, বেশিরভাগই অচেনা। হয়তো সেজমার বাবা বাড়ির লোকজন। সেজমা হুইল চেয়ার নিয়ে সামনেই
সেজ কাকু কাঁধ ধরে এগিয়ে আনলেন আমাকে। পাশ থেকে এক মহিলা বলল, কি গো নতুন বউ, সেজমা ওরফ শাশুড়ি মাকে সালাম করো। এগিয়ে গিয়ে সেজমাকে সালাম দিলাম আমি। আরেকজন মহিলা বলল, ও মা, পায়ে হাত দিয়া সালাম করার দিনকাল কি চলে গেল নাকি? এই যুগের সম্মান প্রদর্শন বুঝি না বাপু। কিছু না বলে চুপ থাকলাম আমি। ওনারা ওনাদের মতো বলা বলিতে ব্যস্ত। সেজমা বলল, একমাত্র আল্লাহ তাআলার ব্যতীত আর কারোর সামনে মাথা নত করতে নেই। তোমরা ইসলামের মূল কথা ভুললেও আমার বৌমা ভোলেনি। আয় ইনসু, ভিতরে আয়। ওনারা চুপ হয়ে গেলেন। সেজ কাকু মুচকি হাসলেন শুধু। ওখানে আরও কিছু নিয়মকানুন করা হলো, যার অবশ্য কিছুই টের পাইনি আমি। শুধু যা বলা হয়েছে চুপচাপ তা করে গিয়েছি। পাশে থেকে একটা মেয়ে আমাকে ধরে বলল, চলো বাপি, ঘরে চলো। আমি হলাম তোমার ননদিনী, নিজের ননদ তো নেই তোমার। আমি শুদ্ধ ভাইয়ার মামাতো বোন, মাহিয়া, মাহি বলে সবাই। চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। ঘর? আমার ঘর? আদৌ কি কোনো ঘর? হ্যাঁ, শুধুই ঘর। এটা ইট পাথরে বানানো একটা ঘর, আর সে ঘরে একটা খারাপ মানুষের বসবাস। আজ থেকে ওখানেই থাকতে হবে আমাকে। এজন্য শুধুই ঘর এটা। সবটা ঠিক থাকলে হয়তো এটা সংসার হতো। সে ঘরে কি অপেক্ষা করছে আমার জন্য তা ভেবেই একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আমার দুজন ফুপাতো ভাই, একটা চাচাতো ভাই, দুটা চাচাতো বোন সহ সেজমার বাবা বাড়ির বেশ কয়েকজন ছেলে মেয়ে আমাকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। চাচাতো বোন তাপসি দরজায় নক করে বলল, শুদ্ধ, দরজা খোলো, ইনসু ভেতরে যাবে, ওকে নিয়ে এসেছি আমরা। কোনো আওয়াজ নেই। এক বড় ভাই আবারও নক করলো দরজায়, বলল, দরজা খোল শুদ্ধ, নতুন বউ এভাবে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি আছি আমার দুনিয়ায়। নিচের দিক তাকিয়ে সবটা ভাবছিলাম, কি থেকে কি হয়ে গেল আমার। ওদের কথা কানেই যায়নি আমার। মাহি গলা উঁচিয়ে বলে উঠল, ইনসিয়া ভাবির মাথা ঘুরতেছে, কতটা দখল গেছে, ফ্রেশ হওয়া জরুরি। ওর দিকে তাকালাম আমি। এ কথা আমি একবারও বলিনি। ভেতর থেকে আওয়াজ এলো। সবাই শব্দহীন হেসে চলে গেল। মাহি একবার আমাকে জড়িয়ে ধরে দৌড় লাগালো। কিছু না বুঝে থম মেরে ওর চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎ করেই দরজা খোলার শব্দে সামনে তাকানোর আগেই হ্যাচকাটানে শুদ্ধ ভাইয়া ভেতরে ঢুকিয়ে দুম করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘটাতে চোখ বুলিয়ে দেখতেই আমার বুকটা থক করে উঠল। বাসর ঘর নামক ফুলে সাজানো ঘরটা পুরো তছনছ হয়ে আছে। একগাদা সাদা ফুলের ঝোলা সহ লাল গোলাপের পাপড়ি বিছানো বেডশিটটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। শুভ্র দেয়ালে আটকানো রজনীগন্ধা স্টিকার গোলাপগুলোও যেন বাদ নেই। যত দূর হাতের ধরাছোঁয়ার মধ্যে সবটুকুই ফ্লোরে পড়ে আছে। জানালার সাদা আর একদম হালকা গোলাপি রঙের রঙিন পর্দাটাও নিজের জায়গা ছেড়ে মাটিতে আঁচড়ে পড়েছে। টেবিলের উপরে এক সারি বই বাদে কলমদানি একটা ফটো ফ্রেম উল্টে মাটিতে পড়ে আছে। পাশে ড্রেসিং টেবিলের আয়নার কাঁচটাও চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে। যেন এই ঘরে কোনো এক ঘূর্ণিঝড় সবে মাত্র তাণ্ডব চালিয়ে গেছে। রুমের মালিক যেন সব কিছুর জায়গা মাটিতে করে দিয়ে বেশ স্বস্তি পেয়েছেন। ঘরের সবটা দেখে শুদ্ধ ভাইয়ার রাগের পরিমাপ করতে অসুবিধা হলো না আমার। হয়তো আজ আমাকেও এমন কোনো ঝড়ের মুখোমুখি হতে হবে। হয়তো বলছি কেন, এমনটাই ঘটবে। উনি কবুল বলতে নিষেধ করেছিলেন আমাকে, কিন্তু বিয়েটা তো হয়েই গিয়েছে। আমাকে অবাক করে দিয়ে উনি পিছন থেকে বলে উঠলেন, হেরে খুঁজছে। পিছনে ফিরলাম আমি। চোখ মুখের অবস্থা মোটেও ভালো না তার। কানে শুনিস না? না, মাথা ব্যথা হচ্ছে না। তাকে একটা শ্বাস নিতে দেখলাম। পরের 2 সেকেন্ডে কি ঘটেছে তা আমি নিজেও জানি না। আমার পিঠটা দেয়ালে আটকানো। 2 হাতের কবজি ধরে দেয়ালে আটকে দিয়ে সামনের মানুষটা জোরে জোরে শ্বাস ফেলছে। সে যে রাগ নিবারণের চেষ্টা করছে তা আমি বেশ বুঝতে পারছি। হাতের কবজিতে শক্ত বাঁধনের দিকে তাকালাম। সেটা দেখে আরেক দফা হৃৎপিণ্ডটা তার কাঁচ ভুলে গিয়ে স্তব্ধ করে দিল আমাকে। আমার চোখ তার হাতের তালুর পিঠে আবদ্ধ। কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে ওখান থেকে। শুধু ভাইয়া হুঙ্কার ছেড়ে বলল, বিয়েটা কেন করলি তুই? শ্বাস আমারও দ্রুত চলছে। ভয়ে কাঁপতে কাঁপতে তার চোখের দিকে তাকালাম। লাল বর্ণ হয়ে আছে তার নাক আর চোখগুলো। আরেকবার তার হাতের দিকে তাকিয়ে বললাম, আপনার হাত। উনি এক টানে পিছন থেকে ঘুরিয়ে এক হাত মুচড়ে ধরলেন আমার। আরেক হাত আগের মতোই তার মুষ্টিতে আবদ্ধ। আমার কানের কাছে মুখ নিয়ে শুদ্ধ ভাইয়া বললেন, ডাক্তার হোসনি তুই এখনো? কে আর দেখাতে আসবে না একদম। চলে যাসনি কেন বিয়ের ওখান থেকে তুই? বলেছিলাম না পালাতে? এবার আরো বেশি ব্যথা পাচ্ছি আমি।
চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আমার। যে কান্নাটা বাবা বাসা ছেড়ে আসার সময় বেরোয়নি, তাই এই মানুষটার খারাপ ব্যবহারে বেরোতে লাগলো। ব্যথায় কুকড়ে উঠে বললাম, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। তৎক্ষণাৎ হাত ছেড়ে দিলেন শুদ্ধ ভাইয়া। কিছুটা পিছিয়ে হাত মুঠো করে বুকে চেপে ধরলাম আমি। চোখ দিয়ে পানি পড়ছে আমার। তাকে যেন কেউ অনুমতি দিয়েছে সবটা উজাড় করে কাঁদতে, কিন্তু আমি তো দেইনি। আমি তো জানতাম এই মানুষটা কেমন, সব জেনেই এই বাসায় এসেছি আমি। তাহলে এই বৃথা কান্না কি মানায় আমাকে? চোখ মুছে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। শুধু ভাইয়া কিছুটা সময় অপরাধীর মতো দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় বললেন, খুব লেগেছে। বলেছিলাম না তোকে বিয়ে না করতে। কেন কবুল বললি তুই? কেন নিজেকে আমার মতো একজনের সাথে জড়ালি? কেন কেন কেন? ওনার গলার আওয়াজে এবার কিছুটা সাহস হলো আমার। এভাবে ভয় পেয়ে থাকলে আজীবন তার পায়ের নিচে পড়ে থাকতে হবে আমাকে। কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। তাই সাহস করেই বললাম, এই কেনর উত্তরটা আপনাকে আর কতবার দেব বলতে পারেন? এবার যদি আমি বলি, আপনি কেন চুপচাপ ভদ্র ছেলের মতো কবুল বলেই উঠে আসলেন? কেন বিয়েটা না করে চলে যাননি আপনি? আমার আর তোর সিচুয়েশন এক না। এক না? ও হ্যাঁ, আসলেই এক না। আপনি যেখানে চান বাবার পয়সায় দুনিয়া জয় করতে, সেখানে আমি চেয়েছিলাম আমার বাবাকে ভালো দেখতে। সিচুয়েশনটা এক হয় কিভাবে বলেন তো? শুধু ভাইয়া এক পলক আমার দিকে তাকালেন, তারপর এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলেন, যা দেখে আবারও ভয় হলো আমার। কিছু না পেয়ে রাগে টেবিলের সামনের চেয়ারটা লাথি মেরে টেনে গায়ের শিরোনাটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলেন। ভয়টা আবারও বেড়ে গেছে আমার। এক পা দুপা করে পেছাতে পেছাতে কোনো এক ওয়েড্রোবের সাথে আটকে গেলাম। শুধু ভাই আমার দিকে এগোতে গিয়েও আবার মাথা ধরে বেডে বসে গেলেন। নিচের দিকে মাথা করে আছেন উনি। মিনিট পাঁচেক রুমে পিন পতন নীরবতা, যা আমার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে। উনি কিছুক্ষণ পর ওভাবে থেকেই বললেন, বিয়েটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। কেন জানি না ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। বিয়ের এই পর্ব সত্যিই চাইনি আমি, তবে তার কথায় কেন এমন কেন লাগছে যেন সে নিজ হাতে আমার ভেতরটা টুকরো টুকরো করে কাটছে। নিজেকে বোঝালাম দুর্বল হওয়া চলবে না এর সামনে। আর এই লোকটা তো আমার যোগ্যই না, খুব খারাপ একটা লোক সে। এতদিন শুধু শুনতাম, এ দুদিন তো দেখেও নিয়েছি। এর সাথে থাকা অসম্ভব। তাই শক্ত গলাতেই বললাম, দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্নই বটে, কিন্তু দুঃস্বপ্ন ভাবলে তো পিছু করবে। জীবন কুড়ে কুড়ে খাবে আমাকে এই ঘটনা। বাঁচবো কি করে আমি? কি করে থাকবো আপনার সাথে? আমি এটাকে মুছে ফেলতে চাই, চির মুক্তি চাই এটা থেকে। আই ওয়ান্ট ডিভোর্স। আপনার মতো কারোর সাথে থাকা আমার পক্ষে একদমই সম্ভব না। শুদ্ধ ভাইয়া রোবটের মতো মাথা তুলে তাকালেন আমার দিকে। চোখ জোড়া ছলছল করছে তার। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। কিছু বলছিল তার ওই চোখ দুটো, কিন্তু আমি তো পড়তে চাই না তার চোখের ভাষা, তাই চোখ সরিয়ে নিলাম। উনি উঠে দাঁড়িয়ে এগিয়ে আসলেন আমার দিকে। কাচুমাচু হয়ে যতটা সম্ভব গুটিয়ে দাঁড়ালাম আমি। উনি বললেন, পেয়ে যাবি। ওনার স্পষ্ট উত্তরে আবারও এক ঝোড়ো হাওয়া বয়ে গেল ভেতরটাতে। উনি আমার দিকে ঝুঁকে বললেন, আচ্ছা বলতো, কি কি জানিস তুই আমার ব্যাপারে? কিছু না। বল। আবারও ধমক। একটা শুকনো ঢোক গিলে বললাম, আপনি খুব খারাপ একটা মানুষ। উনি বিছানার দিকে চলে গেলেন। আমি একটা জোরে শ্বাস নিলাম, হাফ ছেড়ে বাঁচলাম যেন। শুধু ভাইয়া পায়ের উপর পা তুলে বিছানায় বসলেন। ডান হাতের আঙুল দেখতে দেখতে বললেন, আমি যে খারাপ মানুষ তা কি কি বৈশিষ্ট্যে বিচার করলি? গুনে গুনে সবটা বলবি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি কিন্তু রিয়েলি খুব খারাপ মানুষ। শ্বাস থেমে গেল আমার। এবার কি বলবো আমি? ওনার কাছে ওনাকে নিয়ে কি করে খারাপ কথা বলবো আমি? মাত্রাতিরিক্ত সাহস দেখিয়েছি, তা বেশ বুঝতে পারছি এখন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, শুদ্ধ টপিকের বাইরে কথা বলবি তো? আমি খারাপ মানুষ? হ্যাঁ, ভাবলেশহীনভাবে তার উত্তর, কিন্তু ভয়ে গলা শুকিয়ে গেছে আমার। উনি আবারও বললেন, বল। নিচ দিক তাকিয়ে ঘুমটার ওনার আঙুলে পেঁচাতে লাগলাম আমি। আমাকে চুপ করে থাকতে দেখে উনি চেঁচিয়ে বলে উঠলেন, বল কি জানিস আমাকে নিয়ে? লোকটা দাঁড়িয়ে গেছে, সাথে সাথে আমার গায়ের লোমগুলোও দাঁড়িয়ে গেছে। ধমক শুনে গড় গড় করে বলতে লাগলাম, আপনি পড়াশোনা শেষ করে কাকুর ব্যবসায় হেল্প করেন না, উল্টো কাকুর টাকা উড়ান, সিগারেট খান, ড্রিঙ্কস করেন, আর আপনি জেলেও ছিলেন।
কথাগুলো বলে শরীর ছেড়ে দিলাম আমি। আজ আর রক্ষে নেই আমার। ভয় পাওয়ার জন্য আর কি লাগে, কারণ বাঘের খাঁচায় ঢুকে তাকেই অভুক্ত বাঘ বলে গালি দেওয়ার মতোই কাহিনী বাঁধিয়েছি আমি। কিছু সময় পরও সে বাঘের গর্জন না শুনে মাথা উঁচু করে তাকিয়ে দেখি সে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বিরক্তির কিছু বললাম? আমাকে মাথা তুলতে দেখেই শুধু ভাইয়া বললেন, ব্যাস এটুকুই। চোখ বেশ অনেকটা প্রসারিত হলো আমার। এগুলো এটুকু ছিল? শুধু ভাইয়া এগিয়ে আসলেন আমার দিকে। পিছিয়ে যাচ্ছিলাম আমি। উনি আমার নাকে পড়া নথ ধরে বললেন, এত সব গয়না কে দিয়েছে? খানিকটা অপ্রস্তুত হয়ে ভ্রু কুঁচকে তাকালাম তার দিকে। উনি নাকের নথ থেকে হাত সরিয়ে আমার হাত উঁচিয়ে তাতে থাকা চুড়িগুলো পরখ করতে করতে বললেন, সব সোনার? নিশ্চয়ই এ বাসা থেকে দিয়েছে। নিচের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, জানি না। তা জানবি কেন? খোল, খোলে সবগুলো এই বাসার গয়না, খোল। কথাগুলো বলেই উনি টানাটানি করে চুড়ি খোলা শুরু করে দিলেন। নীরব দর্শকের মতো দেখে যাচ্ছি আমি, আর অবাক হচ্ছি। শুধু ভাইয়া মাথার উপরে থাকা মুকুটের মতো গয়না সহ ওনার ঘোমটাটাও সরিয়ে দিলেন। বেশ লম্বা হওয়ায় আমার মাথার উপরিভাগ দেখে গয়না খোলা তার জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তার চেহারার ভাব বুঝতে আমাকেই মাথা উঁচু করে ঘাড় ব্যথা বানিয়ে তাকিয়ে দেখতে হলো। এভাবে কি দেখছিস? লেলিপুট কোথাকার, দেখিস নি জীবনে? মাথা নামিয়ে নিলাম আমি। গয়নাগুলো পাশের তাকে রেখে আমার পিছনে গিয়ে দাঁড়ালেন উনি। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না আমার, কিন্তু ভয়টা কমেছে। সরে আসার জন্য পা বাড়াতেই গলার গয়না ফাঁসের মতো আটকে গেল গলায়। বুঝলাম পিছনের মানুষটা গয়নার সুতো ধরে রেখেছে। খুব করে কেসে সুতোয় ঢিল দিয়ে একটু পিছলাম। এক পাও নড়বি না। আদেশের নড়চড় হলে যে কপালে দুঃখ আছে সেটা বুঝলাম আমি। বিনা স্পর্শের সবগুলো গয়না গা থেকে খুলে দিলেন শুদ্ধ ভাইয়া। কোথা থেকে আনা একটা জামা সামনে ধরে বললেন, যা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়। এত ভালো ব্যবহার, এর পরের পরিণতি কি হবে আমার? চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই তার চোখ পাকানো দেখে নিজের চোখটা নামিয়ে নিলাম আমি। গুটি গুটি পায়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বাইরে বেরোতেই উনি বললেন, এ বাসায় যতদিন আছিস তোর এইসব গোল জামা চুড়িদার এই সবই পরে থাকবে, হ্যাঁ? কারো কথায় খবরদার যদি শাড়ি পরেছিস তো। এ বাসায় যতদিন আছি, এই কথাটাও কোথায় যেন লাগলো আমার। মুখে কিছু না বলে ঘাড় নেড়ে সম্মতি জানালাম আমি। এতদিন শুনেছিস, আজ দেখে নে আমি আসলে খারাপ লোক। কথাটা বলে পাশের এক ড্রয়ার থেকে কাচের বড় একটা বোতল নিয়ে ঠক ঠক করে খেতে শুরু করে দিলেন শুদ্ধ ভাইয়া। অবাক হয়ে শুধু দেখছি তাকে। লোকটা এমন কেন? কি প্রয়োজন আছে এসবের? উনি কোথা থেকে সিগারেটও বের করলেন। লাইটার দিয়ে জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে আমার সামনেই খাওয়া শুরু করে দিলেন। শুদ্ধ ভাইয়া একবার সিগারেট মুখে পড়ছেন তো একবার বোতল, আর সাথে সাথে তিক্ত চেহারা করছেন, যেন কত বিদঘুটে স্বাদ এগুলোর। দুবার কাশিও হয়েছে তার। যদি এসবে অভ্যস্তই হন তবে এমন রিয়াক্টের কারণ কি তা বুঝলাম না আমি। আমার কাছ থেকে শুনেই বা এসব কেন খেতে লাগলেন উনি? কি দরকার আমার কাছে এটা প্রমাণ করার যে এসব করেন উনি? কি দরকার নিজেকে আমার সামনে আরও ছোট করার? সিগারেটের ধোঁয়ায় কাশি উঠে গেছে আমারও। ওনায় নাক মুখ চেপে ধরলাম আমি। শুধু ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে সিগারেটটা মাটিতে ফেলে পায়ে পিষে আবারও ড্রিঙ্ক করতে লাগলেন। বোতল শেষ করে টলতে টলতে বিছানায় উপর হয়ে শুয়ে পড়লেন। বিড়বিড় করে বললেন, আমি খারাপ লোক, খুব খারাপ লোক। কাছে আসলি না আমার। চলে যা আমার কাছ থেকে, চলে যা আমার জীবন থেকে। কেন নিজেকে নিজের সাথে এভাবে জড়িয়ে নিলি? কেন আমাকে এভাবে দূর? বাকিটা আর বলতে পারেননি উনি, ঘুমিয়ে গেছেন হয়তো। এই তো বিবাহিত জীবনের শুরু আমার। কোথায় চেয়েছিলাম জীবনটাকে নিজের মতো করে সাজাবো, সেখানে জড়িয়ে গেলাম ওনার মতো একজনের সাথে। নিজের ভাগ্যের উপর আরেকবার উপহাস করে বালিশ নিয়ে মেঝেতে ঘুমাবো বলে পা বাড়ালাম আমি। ঘুম কি আর হবে? নয় মেঝেতে শুয়ে শুয়ে অশ্রু বিসর্জনই দিব। নাটক ছাড়া কিছুই নাই জীবন, মানতেই হবে। শুধু ভাই হাত ধরে আটকে দিলেন আমাকে, বললেন, ঠিক বুঝেছিস, দূরে থাকবে আমার থেকে, আসবি না একদম কাছে। কথাটা বলে টেনে বিছানায় ফেলে দিলেন আমাকে। মাথার নিচের বালিশ কানের উপর দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন উনি। দূরে থাকবে বলে পাশে শোয়ানোর বিষয়টা আজব লাগলো আমার। অবশ্য মানুষটাই আজব। উঠে গেলে ঝামেলা করবে কি, এটা ভেবে যেই না নামার জন্য পাশ ফিরতে যাব, শুধু ভাইয়া বলে উঠলেন, নাটক না করে বিছানাতেই ঘুমা।
তবে সোশ্যাল ডিস্টেন্স রেখে দুটো কথার একটু এদিক ওদিক হলে। কথাটা পুরো শেষ করেননি উনি, কিন্তু আমি বুঝে নিয়েছি। এমন কেন উনি ধমকাবেন, আবার গলা নামিয়েও কথা বলবেন, দূরে থাকতে বলে নিজেই কাছে চলে আসবেন, কষ্ট দেবেন, পর মুহূর্তেই এক গাদার যত্ন দেখাতে চলে আসেন। এই সম্পর্কটার ভবিষ্যৎ কি? আর কি ডিভোর্স দিয়ে দিবেন উনি আমাকে? বলেই তো দিয়েছেন। কোথায় যাব আমি তারপর? শেহনাজ মঞ্জিলে তো নয়ই। তাহলে এত ভাবিস না ইনসু, তুই এখন মেডিকেল স্টুডেন্ট, হোস্টেলে চলে যাবি, কিন্তু ভর্তির ফর্মালিটিস তো এখনও শেষ হয়নি। আদৌ কি শেষ করতে পারবো? মেডিকেল প্রাঙ্গণে পা ফেলার সেই সৌভাগ্য কি আমার হবে? পুরনো একটা ডায়েরি হাতে নিয়ে বেলকনিতে বিনব্যাগে বসে চন্দ্রবিলাসে মত্ত আয়ান চৌধুরী, শুভ্রর ব্যাচমেট, বেস্ট ফ্রেন্ড, আবার শুভ্রর বাবা আসাদুজ্জামান আসাদের ডানাত। পরিবার বলতে শুধু মা আর ছোট বোন মুনিয়া। সারাদিন ব্যস্ত থাকলেও এই সময় একান্তই ওর। ডায়েরির পাতায় পাতায় শ্যামা পাখির সন্ধানে লেখা প্রতিটা কথার মাঝে প্রতিদিন ডুব দেয় সে। আজও তার ব্যতিক্রম হয়নি। আচমকায় দরজায় 2 বার নক। পরে রাগী স্বরে বলল, কে? স্যার, আমি অশোক। কি চাই? এই সময় বিরক্ত করার সাহস কি করে হলো তোমার? সরি স্যার, আসলে বিষয়টা ম্যামকে নিয়ে। আয়ান উঠে এসে দরজা খুলে দিল। আর যাই হোক, ওকে নিয়ে মজা করা সাহস পাবে না। নিজে সে মানুষটার কাছে যেতে পারেনি তো কি, লোক লাগিয়ে খবর নেবে সবসময়। বলল, কি হয়েছে? আসলে স্যার। হেয়ালি করো না অশোক। অশোক কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ম্যামের আজ বিয়ে হয়ে গেছে। ঝুলিয়ে রাখা ডায়েরিটা শক্ত করে ধরল আয়ান। এভাবে এত বড় খবর শুনতে হবে তা ওর কল্পনাতেও ছিল না। খালি হাতে অশোকের কালো ছোটের কলার ধরে বলল, আই উইল কিল ইউ। স্যার প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে। বিয়েটা একদম হুট করে হয়ে গেছে, আর একদম ঘরোয়াভাবে। সোহান মঞ্জিলে এর আগে কোনো বিয়ে এত স্তব্ধতা নিয়ে হয়নি, কেউ জানতেও পারেনি আমরা। স্যার, আই থিঙ্ক শুদ্ধ স্যার জেনে গেছে যে আপনি। আয়ান সর্বশক্তিতে আশেকের নাক বরাবর ঘুষি লাগিয়ে দিল। মুখ থুবড়ে আশেক মাটিতে গিয়ে পড়ল একদম। নাক দিয়ে গলগলিয়ে রক্ত বের হচ্ছে ওর। সেদিকে খেয়াল নেই ওর নিজেরও। আয়ানের চোখের রক্তিম রং দেখে নিজেরটা ভুলে গেছে ও। আয়ানের ঘরে থাকা কাচের সেন্টার টেবিলের ফুলদানিটা আগে মাটিতে ছুড়ল, তারপর লাথি মেরে টেবিলটা ভেঙে গুড়িয়ে দিল। রাগে ফুসে চেঁচিয়ে বলতে লাগলো, তুমি শুধু আমার হবে ইনসিয়া, এই আয়ানের। শুদ্ধ যেভাবে কেড়ে নিয়েছে আমার প্রাপ্য, আমার প্রিয়জন, আমিও কেড়ে নেব ওর থেকে ওর সবটা। শেষ করে দেব ওকে, শেষ করে দেব। এটা আমি খুব ভালো মতোই জানি। বিয়েটা শুদ্ধ স্বেচ্ছায় করিনি, মেনে নেয়নি ও তোমাকে। আজ না হয় কাল দূরে সরিয়ে দেবে ও তোমাকে, আর ঠিক তখনই তুমি আমার হবে। কারণ তুমিও চাওনি এই বিয়েটা হোক, চাইতে পারোই না। আর 5টা ফ্যামিলির মেম্বারদের মতো তোমার মনে শুদ্ধের জন্য যে ঘৃণার বিষাক্ত প্রবাহ বইছে, তা অমৃত হতে দেব না আমি। শেহনাজ মঞ্জিলে যাইনি তো কি হয়েছে? আজাদ মেনশনে তো যেতেই পারি। শুদ্ধ, ইটস মাই টাইম। তোর আরেকটার ধ্বংসের জন্য তৈরি হ। আসছি আমি ইনসিয়া। গেট রেডি টু বি মাইন, অনলি মাইন। ভোরের আলো ফুটেছে তা বেশ টের পাচ্ছি। কপালে কারো উষ্ণ নিঃশ্বাস আঁচড়ে পড়ছে, তা উপেক্ষা করতে হাতের মুঠোতে থাকা কিছু একটা আরো জোরে আঁকড়ে ধরে মুখটা এগিয়ে নিলাম আরো সামনে। নাকের ডগায় লোমশ কিছুর স্পর্শে হাঁচি আসতেই একটু সরে গেলাম। নাকটা ডোলে চোখ খুলতেই শুদ্ধ ভাইয়ার প্রায় উদম শরীরটা চোখে পড়লো আমার। সাদা গেঞ্জিটার বুকের কাছটায় কয়েকটা লোম উকি দিচ্ছে। হাতের দিকে তাকিয়ে দেখলাম মুঠোতে তার চিকন স্লিভসের গলার দিকটা খামছে ধরে রেখেছি আমি। তড়িঘড়ি করে হাত ছাড়িয়ে পিছিয়ে গেলাম। ভাগ্যিস ঘুমটা আমার আগে ভেঙেছে। উঠে বসে মাথা চেপে ধরে আগের রাতের ঘটনা মনে করার চেষ্টা করলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশের মানুষটার দিকে তাকালাম আবারও। কেমন যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ইচ্ছে হলো তাকে। শুদ্ধ ভাইয়া বেঘরে ঘুমোচ্ছেন। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বেশি এলোমেলো হয়ে গেছে। ঘন ভ্রুজোড়া নির্লিপ্তভাবে থেকে থেকেই আবার কুঁচকে যাচ্ছে কিছুক্ষণ পরপরই। চোখ পিটপিট করছেন উনি। কপালের চুলগুলো অগোছালোভাবে কেউ কেউ কপালেই, আবার কেউ বাড়াবাড়ি করতে তার চোখে পড়ছে।
তার বিরক্তির চেহারা বা রাগ কোনোটাই তো সহ্য করতে হয় না এদের, তাই তো সাহসটা এত বেশি। হাত এগিয়ে দিয়ে চুলগুলো সরিয়ে দিতে গিয়েও আবার থেমে গেলাম। বেলকনির দিকে তাকিয়ে দেখি সেখানে কোনো এক অচেনা পাখি বসে, একদম কালো পালকের। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম খুব একটা বেলা হয়নি। পুরো ঘরের দিকে তাকিয়ে মাথা ঘুরে উঠল আমার। রাতে যা দেখেছিলাম তা আরও স্পষ্ট। ঘরটা আরও ভয়ানক লাগছে এখন, কোনো উথাল পাথালের ধ্বংসাবশেষের মতো দেখাচ্ছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে টুকটুক করে এটা ওটা গোছাতে লাগলাম আমি। এই ঘরেই থাকতে হবে আমাকে যতদিন এই বাসায় আছি আমি। সেজো মা সেজো কাকুর আদেশ মানতে বাধ্য আমি। ঘর গোছাতে গোছাতে আর চোখে শুদ্ধ ভাইয়াকেও দেখছিলাম আমি। লোকটা উপর হয়ে ঘুমাতে মনে হয় বেশি পছন্দ করে, বাচ্চাদের মতো। তাকে এই মুহূর্তে তেমনই লাগছে দেখতে, একদম শিশুসুলভ, নিষ্পাপ। কে বলবে উনি এরকম? কথাটা ভেবে আনমনের নিচের ফুলগুলো জড়ো করছিলাম আমি। হঠাৎই কিছু একটা পায়ে ফুটলো আমার। আহ করে শব্দ করেই মুখটা চেপে ধরলাম আমি। উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম লোকটা জেগে গেল কিনা। না, উনি জেগে যাননি। পা এগিয়ে দেখি কাঁচের টুকরো। পাশে থাকা ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার কথাটা মনে পড়লো আমার। সাথে সাথেই শুদ্ধ ভাইয়ার হাতের কথাও মনে পড়লো। তার দিকে আরেক নজর তাকিয়ে দেখলাম হাত মাথার নিচে দিয়ে ঘুমোচ্ছেন উনি, যেন কিছুই হয়নি সে হাতে। এ ঘরে কি ফার্স্ট এড বক্স থাকবে? সম্ভাবনা কতটুকু? তবুও কাটা পা চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে খুঁজতে লাগলাম আমি। সৌভাগ্যবশত পেয়েও গেলাম। ওটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলাম। এখন কথা হলো, ওষুধটা লাগাবো কি করে তার হাতে? যদি জেগে যায় সে, তাহলে তো আবার চেঁচামেচি শুরু করবে। তাই বলে কি কাটা হাত নিয়ে থাকবে নাকি? না, যা হয় হবে, আগে ওষুধ তো লাগাই। যেমন ভাবা তেমনই কাজ। টেনে টুনে তার হাতটা বের করলাম আমি। রাতের ব্যবধানে রক্ত পড়াটা না থাকলেও খুব বাজেভাবে জখম হয়ে আছে হাতটা। ঔষধ লাগাতেই শুদ্ধ ভাইয়া বড় বড় করে চোখ মেলে তাকালেন। লাফিয়ে নেমে গিয়ে বললাম, আমি কিছু করিনি তো। উনি কিছু না বলে আমার দিকেই পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়লেন আবারও। ঘুমের মধ্যেই আছে নাকি? পরক করতে হাতটা এগিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজটা বেঁধে দিলাম আমি। উঠেননি উনি। এত বড় অপারেশন সাকসেসফুল করায় গর্ব হলো নিজের উপর আমার। তারপর কাঁচের টুকরো সহ মেঝেতে পড়ে থাকা সবগুলো ফুল জড়ো করে যত দূর সম্ভব গুছিয়ে নিলাম ঘরটাকে। এবার শ্বাস নেওয়া যাবে এ ঘরে। সোফায় বসে পায়ের যেখানে কাঁচ ফুটেছে সবে হাত লাগিয়েছি সেখানে। সাথে সাথেই কেউ একজন দরজায় নক করলো। চেঁচিয়ে বলল, এনসিয়া ভাবি নিচে এসো, নাকি দেরি হবে আরো? মাহি এত জোরে দরজা ধাক্কিয়েছে আর চেঁচিয়েছে যে শুদ্ধ ভাইয়া চমকে উঠে বসে পড়েছেন, আর আমি দম মেরে বসে আছি। এই লোকটা এখন তার হাতে ব্যান্ডেজ দেখবে আর আমাকে ঝাড়বে। শুদ্ধ ভাইয়া সারা ঘরে একবার চোখ বুলিয়ে দৌড়ে উঠে এসে আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে গেলেন। ওনার হাঁটুর উপর আমার পা নিয়ে হন্তদন্ত হয়ে পড়লেন। রক্ত কেন, কি হয়েছে? চুপ করে ওনার চিন্তাটা দেখে চলেছি আমি। আমাকে নিয়ে এভাবে টেনশনি? দুফোঁটা রক্ত দেখে কেমন করছেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? কি বাঁধিয়েছিস আবার? ও ও ও কিছু না আসলে। ঠাটিয়ে এক চোরমালে সব আসলে বেরিয়ে যাবে তোর। নিজের ক্ষতি করতে যাচ্ছিলিস তুই? উনি পাশে রাখা ফার্স্ট এড বক্স হাতে নিয়ে ওষুধ লাগাতে লাগলেন আমার পায়ে। এতটুকু কেটে গেছে মাত্র, না আছে ব্যথা না বেশি রক্ত পড়েছে। এতটা সময়ের ব্যবধানে তো শুকিয়েও গেছে। সেই কাটা জায়গা দেখে এভাবে রিয়েক্ট করছেন উনি। ওষুধ লাগানো শেষে পায়ে ফু দিয়ে সেখানটা স্যালোটেপ লাগিয়ে দিলেন উনি। ফ্যাল ফেল করে তাকিয়ে আছি তার দিকে। বাইরে থেকে আবারও আওয়াজ এলো, এনসিয়া ভাবি নিচে এসো, নাকি দেরি হবে আরো? ধ্যান ভেঙে বাস্তবে ফিরলাম আমি। পাটা কোথায় সেই হুঁশ আসতেই তা সরিয়ে নিতে উদ্যত হলাম। শুদ্ধ ভাইয়া আরও শক্তিতে পা ধরে রাখতে যাচ্ছিলেন আমার, কিন্তু ব্যথায় কুকড়ে উঠলেন। হয়তো হাতের ব্যান্ডেজে টান পড়েছে। আমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন উনি, নিজের হাতটাও খেয়াল করেননি এতক্ষণ। সেটা দেখেই কটমটে চোখে তাকালেন আমার দিকে। গলা উঁচিয়ে বললেন, মাই তুই যা, নিচে গিয়ে বল তোর ইনসিয়া ভাবির দেরি হবে। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। মানে মাহি চলে গেছে। নিচে গিয়ে কি সত্যি এটাই বলবে ও? কি ভাববে সবাই? দরজা থেকে চোখ সরিয়ে শুদ্ধ ভাইয়ার দিকে তাকাতেই মনে পড়লো মাহিকে কেন চলে যেতে বললেন উনি। এবার শুরু হলো আরেক ভয়। দাঁতে দাঁত চেপে উনি বললেন, তোকে বলেছিলাম কে আর দেখাবি না আমাকে। আমি তো। ভুল করবি আর তোতলাবি।
কথাটা বলে উনি হাতের ব্যান্ডেজ খুলতে যাচ্ছিলেন। ব্যস্ত হয়ে বললাম, খুলবেন না প্লিজ, রক্ত। শুধু ভাইয়া ভ্রুকুচকে তাকালেন আমার দিকে, রাগের সুরেই বললেন, বলেছি আমাকে নিয়ে না ভাবতে। উনি আবারও ব্যান্ডেজ খুলতে লাগলেন। বিড়বিড় করে বললাম, তাহলে আমিও স্যালোটেপ খুলে ফেলবো। কি বললি তুই? স্যালোটেপ খুলবো আমি। একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে। আপনার কি মনে হয় তা আমি কি করে বলবো? সেন্টার টেবিলে হাতের পাশে থাকা টিস্যু বক্সটা কনুই দিয়ে রাগের ঠেলে সরিয়ে দিলেন উনি। আমার পা আস্তে নামিয়ে শুধু ভাইয়া উঠে ওয়াশরুমে চলে গেলেন। বসে থেকেই জোরে আওয়াজ করে বললাম, ভেজাবেন না বাম হাত। কোনো উত্তর আসেনি। একটা শ্বাস ফেলে দরজা খুলে রুমের বাইরে বেরিয়ে এলাম আমি। নিচে এসে দেখি সেজমা হুইল চেয়ারে বসে সোফায় বসা দুটো মহিলার সাথে কথা বলছেন, আর কাজিনগুলো ডাইনিং টেবিলে বসে টুকটাক কথা বলছে। আমাকে আসতে দেখেই মাহি বলল, এই তো ইনসিয়া ভাবি এসে গেছে। সবার দৃষ্টি আমার দিকে। চোখ নামিয়ে এগিয়ে গেলাম সেজমার দিকে। সেজমা বলল, ইনসু, কোনো সমস্যা হচ্ছে তোর মা? ঘাড় নাড়িয়ে না বোঝালাম আমি। সেজ কাকু পাশে বসেই চা খাচ্ছিলেন। বললেন, শুদ্ধ কোথায়? রুমেই আছেন। মাহি আর তাপসি আপু এগিয়ে আসলো। মাহি বলল, চলো ইনসিয়া ভাবি খাবে, চলো। বাকি সবাই? সবাই খেয়ে নিয়েছে। আর চোখে উপরে তাকিয়ে বললাম, সবাই? তাপসি আপু বুকে হাত গুজে বলল, সবাইকে বলতে কাকে বোঝাচ্ছ বলো তো ইনসিয়া? কাকে আবার? অবশ্যই মাহি, আসছি আমি, ফিরতে লেট হবে। মাহির কথা শেষের আগেই শুধু ভাইয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বললেন। এই গরমে ওভাবে জ্যাকেট কেন পরেছেন লোকটা? মানুষটা ভিন গ্রহের প্রাণী হবে হয়তো। উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু বেরোনোর সময় কাউকে বলে বেরো না। আজকে তবে বলছে কেন? তাপসি আপু বলল, মাহিকে কেন বলছিস শুদ্ধ? বউ আছে এখন তোর, তাকে বলে যা। শুধু ভাইয়া এক নজরে তাকালেন আমার দিকে। সেজ কাকু বললেন, কোথায় যাচ্ছ তুমি শুদ্ধ? তার কৈফিয়ত কি 3 বছরে দিয়েছি আপনাকে মিস্টার আজাদ? নিজের বাবাকে নাম ধরে সম্বোধন করতে এতটুকু গলা কাঁপলো না তার? কেন? আমার আব্বু তো আমার উপর এত বড় একটা জিনিস চাপিয়ে দিল। অভিমানে হয়তো ও বাসায়ও যাব না আমি, কিন্তু তাই বলে তাদের প্রতি ভালোবাসা তো কমেনি এতটুকু। উল্টো তাদের ছেড়ে আছি ভাবতেই ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। সেজ কাকু বললেন, সময় বদলেছে শুদ্ধ। সাথে আপনার প্রতি আমার ধারণাও। ঠকিয়েছেন আপনি আমাকে। বাবা ছেলের কোনো কথাই বুঝলাম না আমি। সেজ কাকু বললেন, আমাকে না বললো একজন মানুষের দায়িত্ব এখন তোমার, তার কথা ভুলে যেও না অন্ত। উনি নিজের মতো হাঁটা লাগলেন। সেজমা বলল, খেয়ে যা শুদ্ধ। ক্ষুধা নেই। দরজা খুলে বেরিয়েই যাবে, তখনই মাহি পেছন থেকে বলল, ইনসিয়া ভাবি ভেবে দেখো, কতদিন এইভাবে না খেয়ে থাকবে তুমি? মাহির কথায় ওর দিকে অবাক চোখে তাকালেও শুধু ভাইয়ার চোয়াল শক্ত করে রাখার চেহারা চোখ এড়ায়নি আমার। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এসে বললেন, ব্রেকফাস্ট করিসনি তো এখনো? চারপাশে চোখ বুলিয়ে সবার ঠোঁট টিপে নিঃশব্দে হাসা দেখলাম আমি। এই মানুষটা নিজের বাবা মার সাথে অমন ব্যবহার করে আমার সাথে ওভাবে কথা বলছে, যে আমাকে আগেই বলে দিয়েছে দূরে থাকবি, চাইনি বিয়েটা হোক। বহুরূপী নাকি লোকটা? কি হলো বল, খাসনি তুই কিছু? মাথার ডানে বামে নাড়লাম আমি। পাশের এক মহিলা হেসেই বললেন, বাব্বা শুদ্ধ, এই তো দেখছি প্রথম দিনই মায়ের চেয়ে বউয়ের প্রতি বেশি দরদ। জাদু জানে নাকি ইনসিয়া? শুধু ভাই হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। ওনার কথায় জবাব দিবেন হয়তো, কিন্তু কি জবাব দিবেন উনি? কি জবাব আছে ওনার কাছে? বাকিরা সবাই বেশ থমথমে হয়ে আছে দেখলাম। মাহি বলল, জানো তো আম্মু, কাল দেখলে না, চুপ থেকেও তোমাদের যোগ্য জবাব দিয়ে চুপ করে দিছিল ইনসিয়া ভাবি। শিয়া উঠ। সিয়া নামটা শুনে আঁতকে উঠলাম আমি। এটা কি আমার জন্য ছিল? সন্দেহান চোখে শুদ্ধ ভাইয়ার দিকে তাকালে উনি আবারও বললেন, এখান থেকে উঠ শিয়া। আমি দাঁড়িয়ে গেলাম। উনি আমার হাত টানতে টানতে ডাইনিংয়ে নিয়ে বসিয়ে দিলেন আমাকে। ওখানে 3-4 জন বসে যারা ছিল তারা আড্ডা ছেড়ে আমার দিকে তাকালো। আমাকে বসিয়ে শুদ্ধ ভাইয়া হাঁক ছাড়লেন। আসমা খালা, হালকা ঝাল দিয়ে কিছু বানিয়ে আনো তো। বরাবরই ঝাল কম খাই আমি, তবে সেটা তো শুদ্ধ ভাইয়া জানার কথা না। কার জন্য খাবার আনতে বললেন উনি? এক মধ্যবয়স্ক মহিলা এসে প্লেটে খাবার দিয়ে গেলেন। উনি প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, শেষ কর। বিস্ময়ের সীমা পার করে বারবার নতুন সীমা আঁকছি আমি, আর প্রতিবারই উনি সেই সীমাটাও পার করতে বাধ্য করছেন আমাকে। ধমকে বললেন, খাবারটা খেয়ে নে শিয়া। আপনি?
বলেছি না, পতিব্রতা হতে হবে না তোকে। কানে যায় না নাকি মাথায় ঢোকে না? মুখ ছোট করে খাবার প্লেটের দিকে তাকালাম আমি। শুধু ভাইয়া তার দিকে প্লেটটা টেনে ভাত মাখিয়ে আমার মুখের সামনে লোকমা উঠিয়ে বললেন, হা কর। আমি বাসার সবার দিকে তাকালাম। সবার দৃষ্টি আমাদের দিকেই স্থির। সেজমা মাথা নেড়ে খেয়ে নিতে ইশারা করলো আমাকে। মুখে নিলাম খাবার। মাহি উৎফুল্ল কণ্ঠে বলল, ইনসিয়া ভাবি, জিনাত আপু আসছে আজই, আর তোমাদের বৌবাতের রিসেপশন। খাবার চিবানো থেমে গেল আমার। শুধু ভাইয়া তীক্ষ্ণ চোখে তাকালেন মাহির দিকে। ও চুপ মেরে গেল তখনই। উনি পানি এগিয়ে দিয়ে বললেন, ওষুধ খেয়ে নিস শিয়া। তাপসি আপু বলল, ও মা, ওষুধ কেন? কি হয়েছে তোমার ইনসিয়া? ও কিছু না বউ, পায়ে কাজ বিঁধেছিল। শুধু ভাইয়ার কথায় সেজমা এগিয়ে আসতে আসতে বলল, কিভাবে? কিসের কাজ? এ মা, শুদ্ধ ভাইয়া তোমার বাহাতে ব্যান্ডেজ কেন? মাহির কথায় কিছু না বলে শুধু ভাইয়া সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন, মাহি, সিয়াকে পেইন কিলার দিয়ে দিস। সেলোট্যাপটা যেন না খুলেও। বাসে কেউ আসলে বলিস আমি সন্ধ্যায় ফিরবো, তখন দেখা করতে। কথা শেষ করে হন হন করে বেরিয়ে গেলেন উনি। এটুকু কাটাতে যে পেইন কিলার খেতে হয় তা কোনো চিকিৎসা শাস্ত্রে আছে বলে তো মনে হয় না আমার। সেজমার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেখলাম আমি, শান্তির। একই অবস্থা সেজ কাকু সহ বাকি সবার চেহারার। সেজমা বলল, শুদ্ধর হাতে তুই ব্যান্ডেজ করেছিস? মাথার উপরে নিচে নাড়ালাম আমি। তার মুখের হাসি আরও প্রসারিত হলো, কারণ বোধগম্য হলো না আমার। চুপচাপ খাবার শেষ করে ভাই বোনগুলোর আড্ডার দিকে কর্ণপাত করলাম আমি। ছেলে কখন ফিরবে শেষ হদিস পেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন মিসেস আজাদ। হুইল চেয়ার ঠেলে স্বামীর মুখে একই হাসি দেখে চোখ বেয়ে সবার অগোচরে দুফোঁটা সুখের বর্ষণ বেরিয়ে এলো তার। হসপিটালের কেবিনের সাদা পর্দার পিছনে জানালায় সকালের বাঁকা রোদ পড়েছে। সেদিকেই এক ধ্যানে তাকিয়ে বেডে শুয়ে আছে মুনিয়া। আয়ান তার হাত মুঠো করে পাশে বসে আছে। কিছুক্ষণ আগে এসে নার্স একবার শাসিয়ে গেছে ওকে, যেন মুনিয়াকে কোনো বিষয় নিয়ে এতটুকু উত্তেজিত না করে আয়ান। মুনিয়ার চোখ স্থির। আয়ান বলল, মন খাবি না? মুনিয়া চুপ। খাওয়া বা কথা বলার ইচ্ছে নেই ওর। ইচ্ছে থাকলেও কথা বলতে পারবে না ও। 3 বছর আগে ওই ভয়ানক রাতে ওই মানুষরূপী পশুগুলো ওর সম্মানের সাথে সাথে কথা বলার শক্তিটাও নিয়ে গেছে। 3 বছর কেটে গেছে নিজের বাসা ছাড়া। মা ভাইকে ছেড়ে পড়ে আছে এই হসপিটালের 4 দেয়ালে। আয়ান স্বেচ্ছায় রেখেছে ওকে এভাবে। বোনের হাত ছেড়ে গালে এক হাত রেখে বলল, মন, মা নিজের হাতে তোর জন্য পাটিসাপটা বানিয়েছে, খেয়ে নে না বোন। মুনিয়ার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। মায়ের হাতের রান্না তো কতই খেলো সে, কিন্তু মায়ের হাতে যে শেষ কবে খেয়েছে মনে নেই ওর। আয়ান কখনো আনেনি ওর মাকে হসপিটালে। মায়ের মন দুর্বল হয়ে গেলে বারবার আসতে চাইবে, হয়তো লুকিয়ে লুকিয়েও আসবে যদি কারো চোখে পড়ে। এজন্যই মাকেও আনেনি ও এখানে। মুনিয়ার চোখের পানি আয়ানের মনের আগুনকে জ্বালিয়ে দিল আবারও। হাত দিয়ে চোখ জোড়া মুছে দিয়ে বলল, শুদ্ধকে ছাড়িনি আমি মন, কোনোদিন ক্ষমা করব না ওকে আমি। ইনসিয়াকেও কেড়ে নেব ওর কাছ থেকে আমি। আপনজন হারানোর যন্ত্রণায় দিশেহারা করে দেব ওকে। আজ যাব আমি আজাদ ম্যানশনে শুদ্ধের বিবাহিত জীবনের জন্য নতুন উপহার নিয়ে। যে উপহারের বদলতে ইনসিয়াকে হারাতে শুরু করবে ও। মজার বিষয় কি জানিস তো মন, এই উপহার শুদ্ধ নিজের হাতে সাজিয়েছে, কিন্তু সেটা গুটি হিসেবে আমি ব্যবহার করব। আমি। মুনিয়া ছটফট করতে লাগলো, যেন ওর বিছানায় কেউ জ্বলন্ত কয়লা ফেলে গেছে। আয়ান উঠে দাঁড়িয়ে মুনিয়াকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শান্ত হতে বলছে। এক নার্স কোলাহল শুনে দৌড়ে ভিতরে এসে আবারও ছুটে চলে গেল। দুজন ওয়ার্ড বয় এসে এক প্রকার ঝাঁকিয়ে ঝাপটে ধরে আয়ানকে রুম থেকে বাইরে বের করে নিয়ে গেল। নার্সটা কেবিনের দরজা লাগিয়ে দিল সাথে সাথে। আয়ান দরজার কাচের অংশটুকু দিয়ে বোনের অস্থির দেহে জোর করে নার্সকে ইঞ্জেকশন পুশ করতে দেখলো। মুহূর্তেই শান্ত হয়ে ঘুমিয়ে গেল মুনিয়া। আর শুদ্ধের প্রতি তীব্র ঘৃণায় হাত মুঠো হয়ে আসলো আয়ানের। ভেতরে জ্বলতে থাকা লেলিহান আগুন যেন বেরিয়ে এসে ঝলসে দেবে সবটা। সে আগুনের শিখা যেন বলে চলছে, তোকে শাস্তি পেতেই হবে শুদ্ধ, আমি দেব তোকে শাস্তি। আমার আদালতে তোর সর্বস্ব কেড়ে নেওয়ার রায় হয়ে গেছে। বাবা মা তো ছেড়েই দিয়েছিস। যদি ভুলেও ভেবে থাকিস ইনসিয়াকে আঁকড়ে ধরে বাঁচবি, সেটাও ভুল প্রমাণ করে দেব আমি। এই আয়ানের যেমন ইনসিয়াকে চাই, তেমন তোকে তোর প্রাপ্য সাজা দেওয়াও চাই। কোনোভাবেই তোর নিস্তার নেই শুদ্ধ, কোনটাতেই তোকে ছাড় দেব না আমি।
নিজেকে যতটা সম্ভব শক্ত রাখার চেষ্টায় আছি। সামনের মানুষটাকে ফিরিয়ে দেয়া কোনো এক সময় অসম্ভব ভাবতাম আমি, কিন্তু আজ তাকে ফিরিয়েই দেব আমি। হ্যাঁ, ফিরিয়ে দেব তাকে। কাছে আসতেই দেব না, কাউকে আমার কাছে আসতে দেব না। কেউ বোঝেনি আমাকে, শুধুমাত্র তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে বেছে নিয়েছে আমাকে। তুই আমার সাথে কথা বলবি না ইনসু? বেলকনির ফ্লোরে পানির বোতলটা রেখে হাত দুটো মুঠ করে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। সকালে রুমে এসে বেলকনির মৃতপ্রায় গাছগুলোই আগে চোখে পড়েছিল আমার। পানির অভাবে সবগুলো গাছ শুকিয়ে যাচ্ছে। জিনাত আপু এগিয়ে এসে আমার কপালের সামনে এক গোছা চুলের টান মেরে বলল, এখন তুইও এমন করবি? সবাইকে তোর হয়ে কথা বলতে গিয়ে নানু বাসার সবার চোখের বালি হয়ে গেছি আমি, বিশেষত 2 মামার। বাকিরা সবাই মনে মনে হয়তো সাপোর্ট করে আমাকে, করলেও মুখে কিছু বলার সাহস করেনি। যাচ্ছি আমি, না বাসায় যাব না শেহনাজ মঞ্জিল, হারিয়ে যাব আমি। কাউকে লাগবে না আমার, তুই না তো কেউ না। জিনাত আপু বাইরের দিকে পা বাড়াচ্ছিলেন, আর থাকতে পারিনি আমি। জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি জানতাম আর কেউ বলুক না বলুক, জিনাত আপু ঠিকই বলেছে বিয়েটা না হওয়া নিয়ে। জিনাত আপু আমাকে ছেড়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, কাঁদিস না ইনসু, কাঁদিস না। জিনাত আপু, আব্বু। শান্ত হো ইনসু, একটু শান্ত হো। জিনাত আপু আমাকে ধরে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদে একটু হালকা লাগলো ভেতরটাতে। জিনাত আপু আমার চুলে টান মেরে বলল, কি রে বুচি, কেঁদে কেঁদে ডাক আরও বোঝা হয়ে যাচ্ছে তো তোর, এবার তো থাম। চোখ মুছে গাল ফুলিয়ে তাকালাম ওর দিকে। ও হেসে বলল, তোকে বুচি বললে তোর কান্না থেমে যায়। আই থিঙ্ক নামটা তোর খুব পছন্দ, কি বলিস? অন্যদিকে মুখ করলাম। জিনাত আপু জড়িয়ে ধরে বলল, হয়েছে হয়েছে, বাচ্চা মেয়ে খালি রাগ করবে। বোঝো তুমি, পচাচ্ছ কেন তবে? আচ্ছা সরি। এই ইনসু, শুদ্ধ কোথায় রে? বলে গেছে তোকে? না। ওহ, কাল রাতে কিছু বলেছে ও তোকে? আই মিন কষ্ট দিয়ে কোনো কথা বলেছে তোকে? কষ্ট দিয়েছে, কড়া কথা শুনিয়েছে বিয়েটা করেছি বলে, কিন্তু আমিও কি বলিনি তার থেকে দূরে সরে যাওয়ার কথা? ওনার এতটুকু কষ্ট লেগেছিল কি তাতে? কি হলো বল। সবটা খুলে বললাম ওকে। আপু চিন্তার মুখ করে বলল, শুদ্ধ কেন চায়নি বিয়েটা? জানি না আপু। তুই বা ডিভোর্সের কথাটা কেন বললি ইনসু? আমি জিনাত আপুর দিকে ঘুরে বসে ওর হাত মুঠো করে বললাম, আপু এই লোকটা না অনেক অদ্ভুত, খুব অচেনা। কখনো মনে হবে সে পাথরের চেয়েও কঠিন, আবার কখনো তার কোমল চাহনিতে কেয়ারিংয়ে অস্বস্তিতে পড়ে যাবে। মানুষটা কখনো নিষ্পাপ শিশুর মতো বোকা বোকা কথা বলবে, আবার কখনো তার কথা বিষাক্ত তীরের মতো বিঁধবে তোমার কাছে। একদম বহুরূপী। বেশ অনেকটাই চিনে গেছিস। জানি না, তবে এটা জানি এতটা কনফিউজিং একটা মানুষের সাথে থাকা সম্ভব না আপু, একদমই সম্ভব না। এসব কি বলছিস তুই ইনসু? তোর বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু জোর করে, দুটো মানুষেরই অমতে। যা হয়েছে মেনে নে ইনসু, শুদ্ধ তো এমন ছিল না, হয়ে গেছে। হয়তো পরিস্থিতি বাধ্য করেছে ওকে, হয়তো সময়টা এতটাই বেসামাল ছিল যে ও এমন জীবনটা তৈরি করে নিয়েছে। তুই তো এখন ওর বউ, ওর অর্ধাঙ্গিনী। তোর কি উচিত নয় নিজের বোরকে বোঝার চেষ্টা করা, ওকে আরেকটা সুযোগ দেওয়া? পাপি কেন ইনসু? পাপকে ঘৃণা করতে হয়, আর সেই পাপি যদি আপনজন হয় তাকে তো সে পথ থেকে ফেরানোর চেষ্টা করতে হয় ইনসু, তাকে দূরে সরাতে নেই। এক বর্ণ ভুল বলেনি জিনাত আপু। মাথা তুলে ওর দিকে তাকালাম আমি। সত্যিই তো, শুধু ভাইয়া তো এমন ছিলেন না। আমাদের পরিবারের ব্রাইটেস্ট স্টুডেন্ট বলতে আব্বু সব সময় ওনার উদাহরণ শুনিয়েছেন। সেজ কাকুর সাথে মানুষটা এতটাই বন্ধুসুলভ ছিলেন যে তাকে তুমি করে বলতেন উনি, আর আজকে সারনেম ধরে আপনি করে বলেছিলেন উনি। সেজমা তো তার চোখের মনি ছিল, যেমনটা উনি সেজমার ছিল। সেজমা একটা রাতও শুদ্ধ ভাইয়াকে ছাড়া কোথাও থাকতেন না, আর উনিও থাকতেন না। সেই সেজমাকে যত দূর সম্ভব অ্যাভয়েড করছেন উনি। কিন্তু কেন, কিসের জন্য? ইনসু, তুই বুঝতে পারছিস তোকে কি বললাম আমি জানি তুই পারবি শুদ্ধকে বোঝাতে। জীবনটা যেভাবে লিড করছে ও, এগুলো ওর জন্য নয়। পারবি না তুই? বল। আপু, আমি কেন? এর উত্তর আমি দিচ্ছি। ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। সেজমা এসেছেন। মাহি ওনার হুইল চেয়ারটা ঠেলে রুমে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সেজমা আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, মারে, আমার শুদ্ধটা একদম শুদ্ধ, কোনো ঘোরপেজ বোঝে না ও।
মানুষকে সহজে আপন করে নেয়, বিশ্বাস করে সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যায়। কাউকে নিজের সাধ্যের মধ্যে সাহায্য করতে না পারলে অপরাধবোধে ভুগত, আর হয়তো তার জীবনটাও কোনো কুৎসিত খেলায় খেলছে ওর সাথে। কি হয়েছিল সেজমা? সেজমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না রে ইনসু, 3 বছর আগে কিছু একটা হয়েছিল ওর জীবনে। কাউকে বলেনি ও সে কথা। এক সকালে বেরিয়ে গেল আর সন্ধ্যায় মাথায় ব্যান্ডেজ নিয়ে ফিরে এলো। সেই দিনই প্রথম ওর হাতে মদের বোতল দেখেছিলাম, আর সেদিনই শেষ। তারপর নেশার ভঙ্গিমায় বাসায় ঢুকলেও কখনো ওকে সামনাসামনি ড্রিঙ্কস করতে দেখিনি আমি বা তোর কাকু, কেউই না। টলতে টলতে সে সন্ধ্যায় বাসায় ঢুকে আমার কোলে, এই কোলে মাথা রেখে চিৎকার করে কেঁদেছিল ও। কাঁদতে কাঁদতে শুধু এটাই বলেছিল, আমার সামনে মেয়েটার জীবন শেষ হয়ে গেল আম্মু। আমি আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। কথাগুলো কেন বলেছিল, কি ঘটেছিল আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, ওকে বলেনি। সেজমা শ্বাস নিয়ে আবারও বলল, সেদিনের পর ছেলেটা কোনো এক অপরাধবোধে শুধু কুড়ে কুড়ে মরছে ভেতরে ভেতরে। আমি মা হয়ে কিছুতেই করতে পারছি না। ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের মতো চলতো, বাসায় থাকতো না। ডিপ্রেশন বলে আমরা ওকে কিছু বলিনি তখন। একদিন শুনলাম পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ওকে লকআপে যেতে হয়েছে। কিন্তু বিশ্বাস কর ইনসু, আমি জানি শুদ্ধ কোনো ভুল করতে পারে না। ও যদি কারো গায়ে হাত তুলে থাকে তবে তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। তোর কাকু সেটা না বুঝে ওর সাথে বেশ রাগারাগি করেছিল, এইভাবেই চলছিল। কিন্তু তোর সাথে বিয়ের 2 দিন আগে হুট করে বলে উঠল এ বাসায় নাকি ও আর থাকবে না, চলে যাবে সবাইকে ছেড়ে। এটুকু বলে সেজমা কাঁদতে লাগলো। জিনাত আপু এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলো। ওর চোখেও অপরাধবোধ। হয়তো সেজমার কথাগুলোই ঠিক। সবটা না জেনে সবাই মিলে লোকটাকে নিয়ে যে সমালোচনাগুলো করছিল তার সবটাই এখন উড়ো খবরের মতো মনে হচ্ছে। সেজমা নিজেকে সামলে নিয়ে বলল, তুই বল ইনসু, একটা মাত্র ছেলে আমাদের, জীবনে ওর দিকে তাকিয়ে আর কোনো দিক তাকাইনি। ওকে কি করে কাছছাড়া করব, করে থাকবো ওকে ছাড়া? ওই বা কোথায় যাবে? তাই তোর সেজ কাকু সিদ্ধান্ত নিল, আমাদের কথা তো ভাবিনি, যদি নতুন কোনো দায়িত্বই বাধা পড়ে তবে হয়তো চলে যাওয়ার কথা বলবে না ও। সে সময় তোকে ছাড়া কারো কথা মনে আসেনি আমাদের। শুদ্ধ তোদের ওখানে গেলে কতটা হাসি খুশি থাকতো তা দেখে আমাদের মনে হয়েছিল তুই হয়তো ওর দুর্বলতা হয়ে উঠতে পারবি। তাই বয়সের বড় হলেও তোর আব্বুর হাতে পায়ে ধরে বিয়ের কথা বলে তোর সেজ কাকু। কিন্তু তোর আব্বু কিছুতেই রাজি হয়েছিল না। পরে তোর কাকু এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে তোর আব্বুকে এটা বলে যে সম্পর্ক রাখবে না শেহনাজ মলিজের কাছে কারো সাথেই। তোর দাদিমা কেঁদে কেঁদে বুঝিয়েছিল তোর আব্বুকে, তখন আর তোর আব্বু অমতে যায়নি, রাজি হয়ে যায় সে। তার মানে শুধুমাত্র একটা লোকের পিছুটান বানাতে এ বিয়ে? তাও কোন লোক? শুদ্ধ ভাইয়া, যে নিজেই জানি বিয়েটা হোক, তাহলে তার পিছুটান আমি কিভাবে হব? সেজমা আবারও বলল, তুই দেখ ইনসু, শুদ্ধ কিন্তু বিয়েটাতে অমত করেনি। তার থেকেও বড় কথাও একবারও যাওয়ার কথাও বলেনি। যাওয়ার কথা বলেননি, কিন্তু বিয়েতে অমত করেনি উনি। তাহলে আমাকে কবুল বলতে মানা করেছিল কেন? পালিয়ে যেতে কেন বলেছিল? বিয়েটা মানলে কাল রাতে আমার সাথে অমন ব্যবহার কেন করেছিল? আর ডিভোর্সের কথাই কেন রাজি হয়ে গেলেন উনি? এতগুলো কেন উত্তর কে দিবে আমায়? কোথায় পাবো এর উত্তর? কিচ্ছু বুঝতে পারছি না আমি। সবটাই যেন গুলিয়ে যাচ্ছে। ইনসু মা আমার, তুই পারবি না? তুই পারবি না বল আমার আগের শুদ্ধকে ফিরিয়ে দিতে? পারবি না এই সংসারটাকে আবার আগের মতো সাজিয়ে নিতে? ভিক্ষুকের মতো আর্তনাদ করে উঠল সেজমা। তার অবস্থা দেখে বুকের ভেতরটা তীব্র কষ্ট হলো। এই মানুষটারই বা কি দোষ? প্যারালাইজ জীবনে আর কত সইবেন উনি? হ্যাঁ, টাকার অভাব নেই, কিন্তু সুখ, সেটার অভাব তো বেঁচে থাকা যায় না। সেজমার হাতের উপর হাত রেখে বললাম, আমি চেষ্টা করব সেজমা, তোমার ছেলে তোমার কাছেই থাকবে। সেজমার চোখের পানি তৎক্ষণাৎ মুছে ফেলল, হাসি ফুটিয়ে বলল, জানতাম তুই নিষেধ করবি না আমাকে। আজ থেকে
আমি তোর আম্মু আর শুদ্ধের বাবা তোর বাবা। পারবি না আমার এই বাসাকে সংসার গড়ে তুলতে? পারতে তো তোকে হবে ইনসু, পারবি তুই? বল না মা, তুই পারবি, বল। শক্ত হাতে সেজমার হাত মুঠো করে ধরলাম আমি। জানি না এই হাতে এই সংসার শুদ্ধ ভাইয়াকে আঁকড়ে ধরতে পারবো কি না আমি, কিন্তু চেষ্টাটুকু করতে হবে আমাকে। এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও শুদ্ধ ভাইয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব আমি। সন্ধ্যা গড়িয়ে গেছে, সাথে সাথে শুদ্ধ ভাইয়ারও বাসায় ফেরার সময় ঘনিয়েছে। রুমে বসে কি থেকে কি করব, কিভাবে করব, এসবই ভাবছিলাম আমি। বিছানায় বসে টেনশনে দাঁত দিয়ে নখ কাটছি। যার আগে লোক একটু এদিক সেদিক হলেই তো হয়েছে। জিনাত আপু ঘরটা ঘুরে ফিরে দেখে আমার দিকে এগুলো, চুলে টান দিয়ে বলল,